এটা দেখার পরে সাসকে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাসকে ও ইটাচির মতো করার চেষ্টা করে, তবে ইটাচি সাসকে নিজের কাছে ডাকে। ইটাচি তখন আদর করে সাসকের মাথার মধ্যে একটা ট্যাপ করে। ইটাচি সাসকে বলে যে ক্ষমা করবে সাসকে, কিন্তু অন্য কোনো সময়। ভাইয়া আপনি সবসময় আমাকে এইরকম ভাবেই বলেন, এইবার আমাকে দেখবেন আমি কিভাবে করি। সাসকে তখন ইটাচিকে কপি করে অনেকগুলো কুনাই টার্গেটে লাগানোর চেষ্টা করে, কিন্তু কুনাইগুলো কোনোভাবেই টার্গেটের মধ্যে ঠিকঠাক ভাবে লাগে না। তার উপরে সাসকে পড়ে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পায়। এর জন্য ইটাচি সাসকে নিজের কাঁধের মধ্যে বসিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সাসকে অনেক বড় একটা হেডকোয়ার্টার দেখতে পায়, যেটার উপরে উচিহা ক্ল্যানের সিম্বল লাগানো ছিল। আর ইটাচি বলে যে এটা হলো লি ভিলেজের পুলিশ হেডকোয়ার্টার। উচিহা ক্ল্যানের পূর্বপুরুষেরা এটার স্থাপনা করেছে, আর ওদের বাবা হলো এই পুলিশ হেডকোয়ার্টারের ক্যাপ্টেন। আর এইভাবেই আলোচনা করতে করতে ওরা ওদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সকল উচিহা ক্ল্যানের মেম্বাররা বসবাস করে। আর সেখানে যাওয়ার পরেই দেখতে পায় যে সামনে তাদের বাবা ফুকাকু উচিহা দাঁড়িয়ে আছে। সে বলে যে ইটাচি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। এরপরে ফুকাকু ইটাচিকে একটা রুমের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করে, আমার তোমার উপরে গর্ব হইতাছে ইটাচি, আমি তোমার বন্ধুদের কাছ থেকে তোমার প্রশংসা শুনেছি। তারা বলছিল যে তুমি একজন বিশ্বস্ত আনবু ব্ল্যাক অপস হয়ে গেছো। আর তোমার এইরকম প্রতিভা দেখেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি কালকে থেকেই উচিহা পুলিশ ফোর্সের মধ্যে জয়েন করবে। তুমি বুঝতে পেরেছো? তবে ইটাচি বলে যে আমাকে ক্ষমা করবেন বাবা, আমি হেডকোয়ার্টারে যেতে পারবো না। তখন ফুকাকু নিজের শারিঙ্গান বের করে বলে, তুমি এগুলো কি বলতাছো? ইটাচি বলে, কালকে হলো সাসকের এন্ট্রেন্স সেরেমনি, আর আমাদের সবাইকে সেখানেই যেতে হবে। ফুকাকু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সাসকে নিয়ে কালকে একাডেমির মধ্যে যাব, কিন্তু কালকে তোমাকে হেডকোয়ার্টারে যেতেই হবে। আসলে একাডেমির মধ্যে অনেকগুলো বাচ্চার অ্যাডমিশন হইতাছে, আর ওই বাচ্চাগুলোর মধ্যে সাসকেও ছিল। আর যেমন ফুকাকু উচিহা বলেছিল, সে সাসকে এখানে নিয়ে আসে। তারপরে ফুকাকু সাসকের কিছু টিচারদের সাথে দেখা করে, যারা সবাই ইটাচির প্রশংসা করে। আর এই কারণেই সাসকের মনে হয় যে সবাই চায় যেন সাসকেও ইটাচির মতোই শক্তিশালী হয়। এই জন্য সাসকে অনেক বেশি পরিশ্রম করে যেন নিজের বড় ভাই থেকেও শক্তিশালী হতে পারে। সাসকে অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু ফুকাকুর সাসকের উপরে একটুও ভরসা ছিল না। তার বিশ্বাস হতো না যে সাসকেও ইটাচির মতোই শক্তিশালী হতে পারবে। একদিন সাসকে বসে বসে নিজের বাবাকে ইমপ্রেস করার চিন্তা করছিল, আর তখনই ইটাচি সেখানে আসে আর সাসকে বলে যে আমাকে ক্ষমা করবে সাসকে, আমার কারণেই তোমার উপরে অনেক চাপ দেওয়া হচ্ছে, তাই না? মনে হইতাছে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করছো। কোনো ব্যাপার না, তুমি আমাকে ঘৃণা করো অথবা না করো, তুমি সবসময় আমার আদরের ছোট ভাই থাকবে। আর তখনই তাদের ঘরের দরজার বাইরে একটা শব্দ হয়, ইটাচি উচিহা তুমি কি বাড়িতে আছো? আমাদের তোমার সাথে কিছু কথা আছে। ইটাচি বলে, তোমাদেরকে চিল্লানোর দরকার নাই, কি হয়েছে সেটা বলো। ইটাচি বলে, তোমাদের চিল্লানোর দরকার নাই, কি হয়েছে সেটা বলো। কালকে দুইজন লোক অ্যাসেম্বলি মিটিং এর মধ্যে আসে নাই, তাদের মধ্যে থেকে একজন হলো শিশুই, আরেকজন হলো তুমি। এখন তুমি কি বলতে পারবে তুমি কালকে কেন আসো নাই? ইটাচি বলে, হ্যাঁ কালকে আমি একটা মিশনে গিয়েছিলাম, এই জন্য অ্যাসেম্বলির মধ্যে আসতে পারি নাই। ও ঠিক আছে, তুমি কি জানো কালকে রাত্রে শিশুই উচিহা নদীর মধ্যে ডুবে নিজের প্রাণ দিয়ে দিয়েছে? আর আমরা এটা জানি যে শিশুই হলো তোমার খুব ভালো বন্ধু, তাই না? ইটাচি বলে, ও এটা তো খুবই দুঃখের খবর। তখন এই লোকগুলো বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা তার আত্মহত্যা নিয়ে অনুসন্ধান করতাছি। অনুসন্ধান এই কারণ আমাদের মনে হইতাছে কেউ তাকে হত্যা করেছে। কারণ হচ্ছে শিশুই কখনোই আত্মহত্যা করতে পারে না। ইটাচি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ইটাচি, আমরা এখান থেকে চলে যাইতাছি, কিন্তু আমাদের নজর তোমার উপরেই থাকবে ইটাচি। যদি তুমি কোনো কিছু সন্দেহজনক করো তাহলে আমরা বুঝতে পেরেই যাব। আর এটা শোনার পরে ইটাচি রেগে যায়। প্রথমে ইটাচি নিজের শারিঙ্গান বের করে, আর তারপরে এই তিনজনের উপরে আক্রমণ করে বলে, তোমরা পরিষ্কারভাবে কথা কেন বলছো না যে তোমাদের মনে হয় যে আমি শিশুইকে মেরেছি? হ্যাঁ ইটাচি, আমাদের এটাই মনে হয় যে তুমি শিশুই উচিহাকে মেরেছ। আর এটা বলার পরে ইটাচি 5 সেকেন্ডের মধ্যে এই তিনজনের অবস্থা খারাপ করে দেয়। সাসকে সবকিছু নিজের চোখে দেখতাছিল, আর নিজের ভাইকে এইরকম রাখতে দেখে একেবারে অবাক হয়ে যায়। তখনই সাসকের বাবা ফুকাকু উচিহা সেখানে চলে আসে। সে বলে যে এখানে কি চলতাছে ইটাচি, এইরকম আচরণ আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আর তার এটা বলার পরে ইটাচি নিজের কুনাইকে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারে, যেটার মধ্যে উচিহা সিম্বল ছিল। ইটাচি বলে যে বাস অনেক হয়েছে, এখন আমি আর সহ্য করতে পারছি না। আমার এই অভিশপ্ত বংশ থেকে আর কোনো আশা নেই। একদিন আমি সবকিছু একেবারে ধ্বংস করে দিব। ইটাচি, যদি তুমি উচিহা ক্ল্যান সম্পর্কে আরেকটা কিছু বলো তাহলে তুমি একেবারে জেলখানার ভিতরে থাকবে। ইটাচি বলে, ও তাই নাকি? তাহলে একবার চেষ্টা করে দেখো। তুমি সীমানা পার করে ফেলেছো ইটাচি। ক্যাপ্টেন, ওকে গ্রেফতার করার অর্ডার দেন এখনই। সাসকে এইগুলো দেখার পরে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সাসকে অনেক বেশি ভয় পেয়ে চিল্লায় বলে যে ভাইয়া এরকম কইরেন না। আর সাসকের এটা বলার পর
তারপরে ইটাচি নিজের হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে শুরু করে। আমি নিজের বলা কথাগুলোর জন্য অনেক বেশি লজ্জিত, তো আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ, আমি শিশুইকে মারি নাই। আর ইটাচির এটা বলার পরেই না চাইতেও ফুকাকু এবং তার পুলিশের মেম্বাররা ইটাচিকে ক্ষমা করে দেয়। তারপরে ফুকাকু ঘরের ভিতরে ঢুকে যায় আর ইটাচি নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে সাসকের দিকে তাকায়। আর তখন সাসকে একটা আজব জিনিসকে অনুভব করতে পারে আর দেখতে পায় যে ওর ভাইয়ের শারিঙ্গান পরিবর্তন হয়ে কিছুটা এইরকম হয়ে যায়। এটাই হলো ইটাচির মাঙ্গিকিও শারিঙ্গান, যেটা দেখার পরে সাসকে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই রাত হয়ে যায় আর সাসকে ঘুমানোর সময় চিন্তা করে আজকে আমি যে চোখগুলো দেখেছি সেগুলো আসলে কি। আর ওই ঘটনার পর থেকে ইটাচি এবং ফুকাকুর মধ্যে একটা দূরত্ব শুরু হয়ে যায়। এরপরে ফুকাকু সাসকেকে ট্রেনিং করানোর জন্য বাইরে নিয়ে যায় আর প্রথমবারের মতো সাসকেকে ফায়ারবল জুৎসু শিখায় আর বলে যে এটা হলো আমাদের ক্ল্যানের একটা বেসিক জুৎসু, আর এটা করার পর্বে তোমাকে একটা হ্যান্ড সাইন বানাতে হবে। তারপরে নিজের চাকরাকে বুকের মধ্যে জড়ো করো আর ফোকাস করার পরে নিজের গলার শক্তির মাধ্যমে সেটাকে বের করে নিয়ে আসো। বুঝতে পারছো সাসকে? জি পাপা, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, এখন চেষ্টা করে দেখো। সাসকে ঠিক এইরকমই করে, কিন্তু প্রথমবারে সে শুধু ছোট একটা ফায়ারবলই বের করতে পারে। আর এটা দেখার পরে ফুকাকু নিরাশ হয়ে বলে যে জানি না কেন আমার মনে হয়েছিল যে তুমি ইটাচির মতো করতে পারবে। যাই হোক, বাদ দেও, তুমি এখন পর্যন্ত সেটার জন্য রেডি না। আর এটা বলার পরেই ফুকাকু সেখান থেকে চলে যায়। আর তারপর থেকেই সাসকে ফায়ারবল জুৎসুকে শেখার জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে আর পুরো দিনরাত ট্রেনিং করতে থাকে। আর সাসকে রোদ্রে বৃষ্টিতে ভিজে এটার ট্রেনিং করতে থাকে। আর কিছুদিন পরে সাসকে ট্রেনিং শেষ করে ওর বাবার কাছে গিয়ে বলে যে পাপা আমার সাথে আসেন, কিন্তু ফুকাকু বলে যে না, এখন আমার কাজ আছে। পাপা প্লিজ প্লিজ একবার আমার সাথে তো আসেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সাসকে ফুকাকুকে নিয়ে ওই নদীর পাড়ে চলে আসে আর এরপরে হ্যান্ড সাইন বানিয়ে ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু। আর এইবার এত পরিশ্রম করার পরে সাসকে অনেক বড় একটা ফায়ারবল জুৎসু করে। আর এটা দেখার পরে ফুকাকু সাসকে বলে যে সাব্বাস, তুমি খুব ভালো করতে পেরেছো, এইভাবেই ট্রেনিং করতে থাকো। আর এটা বলার পরেই ফুকাকু সেখান থেকে চলে যায়। আর বাপের মুখ থেকে প্রশংসা শুনে সাসকের খুবই ভালো লাগে। এখন পরের দিন একাডেমিতে যাওয়ার আগে সাসকে ওর বাবার সাথে বসে লাঞ্চ করে আর তখনই সাসকে ওর বাবাকে ওই নতুন শারিঙ্গানের সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটা সাসকে ইটাচির চোখের মধ্যে দেখেছিল। পাপা, শারিঙ্গান কি অন্যরকমও হয় নাকি? ফুকাকু বলে যে ও সাসকে, তুমি শারিঙ্গানের সম্পর্কে আরো জানতে চাও, কিন্তু সেটার জন্য তুমি এখনো ছোট আছো। কিন্তু পাপা, আমারও তো একদিন শারিঙ্গান পেতে হবে, কারণ আমি হলাম আপনার ছেলে। তখন ফুকাকু বলে যখন কোনো উচিহার শারিঙ্গান একেবারে উপরের লেভেলে চলে যায় তখন সেটাকে মাঙ্গেকিও শারিঙ্গান বলে। আর যাদের মাঙ্গেকিও শারিঙ্গান থাকে ওই উচিহারা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অনেক বছর আগে আমাদের ক্ল্যানের লিডার মাদারা উচিহা সেই প্রথম ছিল যে প্রথমবার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ করেছিল। কি মাদারা? হ্যাঁ, মাদারা উচিহা। আর এটাও বলা হয় যে ওই শক্তিকে পাওয়ার জন্য একটা কন্ডিশনকে ফুলফিল করতে হয়। যাই হোক, এরপরে সাসকে খাওয়া দাওয়া শেষ করে খাবার নিয়ে নিনজা একাডেমির জন্য বেরিয়ে যায়। আর আজকেই ওই দিন ছিল যখন ইটাচি উচিহা ক্ল্যানের সবাইকে মেরে ফেলেছে, যেমন আমরা আগের পার্টগুলোর মধ্যেই দেখেছিলাম। এরপরে ইটাচি সাসকে বলে যে সাসকে, চিন্তা করো না, আমি তোমাকে মারবো না। আমি ভবিষ্যতে অনেক শক্তিশালী একটা অপোনেন্টকে চাই, যেন আমি নিজের শক্তিকে পরীক্ষা করতে পারি। আর তোমার ভিতরেই ওই ক্ষমতা আছে সাসকে, এই জন্য আমি তোমাকে জীবিত রেখে যাচ্ছি। আর যদি তুমি আমাকে মারতে চাও সাসকে, তাহলে নিজের ভিতরে অনেক ঘৃণাকে জন্ম দাও। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাকে আমার মতোই মাঙ্গেকিও শারিঙ্গানকে অ্যাক্টিভ করতে হবে, তারপরেই গিয়ে তুমি আমাকে মারতে পারবে। কিন্তু ওই শক্তিকে পাওয়ার জন্য একটা শর্ত আছে, এটা পাওয়ার জন্য তোমাকে তোমার কোনো কাছের বন্ধুকে একেবারে প্রাণে মেরে ফেলতে হবে, তারপরেই গিয়ে তোমার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ হবে। আর ইটাচির মুখ থেকে এই কথাগুলো শোনার পরে সাসকে একেবারে শিওর হয়ে যায় যে ওই তিনজন লোক যা বলেছিল সেগুলো একেবারে সত্যি, যে ইটাচি শিশুই উচিহাকে মেরে ফেলেছে। আর এই কারণে ইটাচির কাছে মাঙ্গেকিও শারিঙ্গান আছে। কিন্তু তারপরেও সাসকে বলে যে এই সবকিছু মিথ্যা, তুমি শিশুইকে মারো নাই, আমি তাকে মেরেছি সাসকে, এই কারণেই তো এখন আমার কাছে এই শক্তিটা আছে। সাসকে, যদি তুমি মাঙ্গেকিও শারিঙ্গানকে অ্যাক্টিভ করতে পারো তাহলে তুমি তৃতীয় উচিহা হয়ে যাবে যে এই শক্তিকে পেয়েছে। আর এগুলো বলার পরে ইটাচি সেখান থেকে চলে যায় আর সাসকের মাথা তো একেবারে খারাপ হয়ে যায়। তারপরেই সাসকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এরপরে সকালবেলা সাসকের চোখ খুলে আর সাসকে মনে করে যে এই সবকিছু সাসকের স্বপ্ন দেখেছে, কিন্তু সাসকে দেখতে পায় ও একটা হাসপাতালের রুমের মধ্যে রয়েছে আর বাইরে গিয়ে দুইটা নার্সের কথা শুনতে পায়। তুমি কি জানো কালকের রাতে সকল উচিহা ক্ল্যানের মেম্বারদেরকে অনেক নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে, সেখানে শুধু একটা বাচ্চাই জীবিত ছিল। কি তুমি কি সত্যি বলতাছো? আর এখন তার বড় ভাই নিখোঁজ। তাদের কথা শোনার পরে সাসকের বিশ্বাস হয়ে যায় যে সাসকে এগুলো স্বপ্ন দেখে নাই। সাসকে ওই হসপিটাল থেকে পালিয়ে সরাসরি উচিহা ক্ল্যানের এলাকার মধ্যে চলে আসে, যেখানে সাসকের বাড়ি। কিন্তু সেখানে এসে দেখতে পায় যে এই জায়গাকে একেবারে সিল করে দেওয়া হয়েছে। সাসকে
সাসকে ভিতরে যায়, কিন্তু ওই ঘটনার পরে এই জায়গাটা একেবারে শুনশান হয়ে গেছে। আর এটা দেখার পরে সাসকে একেবারে ভেঙে পড়ে। সাসকে হাঁটতে হাঁটতে নিজের ঘরের সামনে যায়। সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে দরজা খুলে ভিতরে ঢুকে। সাসকে খুব ভালোভাবে জানে যে এখানে আসলে কেউ নেই, কিন্তু এখন ওর মায়ের কথা আর ওর বাপের হাঁটার শব্দ ওর মাথার মধ্যে ঘুরে বেড়াইতেছে। কিন্তু এই সবকিছু তো সাসকের ইমাজিনেশন ছিল। তখনই সাসকে একটা শব্দ শুনতে পায়। ওর মনে হয় যে এটা ওর মা হতে পারে, কিন্তু যখনই সাসকে গিয়ে দরজা খোলে দেখতে পায় যে সেখানে তো একটা বিড়াল ছিল। আর ওই জায়গাতে যেখানে ইটাচি নিজের বাবা মাকে মেরেছিল, সাসকে ওই জায়গায় বসে কান্না করতে শুরু করে। ইটাচির কারণে সাসকের পুরো দুনিয়া একেবারে তছনছ হয়ে গেছে। এখন সাসকে চাইলেও আবার ওই দুনিয়াতে ফিরে যেতে পারবে না। আর এই ঘটনার পরে থেকেই সাসকে একেবারে পরিবর্তন হয়ে যায়। সাসকে নিনজা একাডেমির মধ্যে যায়, কিন্তু সবসময় মনমরা হয়ে বসে থাকে। আর একাডেমির ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সাসকে নদীর পাড়ে বসে থাকে, যেখানে সাসকে ওই ফায়ারবল জুৎসু করে যত গভীরে যেতে পারে যেতে থাকে। তারপরে আমাদেরকে আবারও বর্তমানের সিনে নিয়ে আসা হয়, যেখানে নারুতো বিশ্বাসই করতে পারছিল না যে সাসকে নারুতোকে মেরে ফেলতে চায়। নারুতো বলে যে সাসকে, আমরা দুইজন তো ভালো বন্ধু ছিলাম, তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি কি এটা বলতে চাইতাছো টিম 7 এর হয়ে আমরা একসাথে যা কিছু করেছি সেগুলো তোমার জন্য কিছুই না? তখন সাসকে বলে যে হ্যাঁ নারুতো, ওই সবকিছু একেবারে বেকার ছিল, কিন্তু তুমি নারুতো আমার খুব ভালো বন্ধু। আর এটা বলার পরেই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে। সাসকে একেবারে রেডি নারুতোকে প্রাণে মেরে ফেলার জন্য। আর সাসকের কথা শোনার পরে নারুতো বলে যে যদি আমরা ভালো বন্ধু হয়ে থাকি তাহলে আমরা ফাইট করছি কেন? তখন সাসকে বলে যে আমি বলেছি নারুতো, তুমি হলে আমার সবচেয়ে ভালো বন্ধু, এই জন্য তোমাকে মারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে মারার পরেই আমি মাঙ্গিকিও শারিঙ্গানের পাওয়ার পাবো। এরপরে এরা দুজনে একজন আরেকজনের দিকে অনেক গতিতে যায় আর একজন আরেকজনকে ঘুষি মারে। আর তারা দুজনেই একসাথে ঘুষিকে ব্লকও করে। সাসকে নারুতোকে জিজ্ঞাসা করে সত্যি বলবে নারুতো, তুমি এই সময়টার জন্যই অপেক্ষা করছিলে তাই না? কাকাশি এবং সাকুরার মধ্যে এখানে কেউ নেই, এখন আমাদেরকে কেউ আগের মতো থামাইতে পারতো না। সাসকে এটা বলার পরেই নারুতোকে অনেক জোর একটা কিক করে উপর থেকে নিচে ফেলে দেয়। ভাই নারুতো শুধু উপরের থেকে নিচেই পড়তাছে, কিন্তু নারুতো পানির মধ্যে পড়ার পরে কোনোভাবে নিজেকে সামলায়। কিন্তু যখন নারুতো উপরে তাকায় দেখতে পায় যে সাসকে তো নিজের হাতের মধ্যে চিরুরিকে অ্যাক্টিভ করে ফেলেছে। আর ওই চিরুরি নিয়ে নারুতোর উপরে আক্রমণ করার জন্য আইতাছে। নারুতো বলে যে আচ্ছা ঠিক আছে সাসকে, যদি তুমি সহজে না মানো তাহলে আমি তোমার সকল হাড্ডিকে একেবারে ভেঙে ফেলবো। এটা বলে নারুতো শ্যাডো ক্লোন জুৎসু করে কয়েকটা ক্লোন বানায়। তারপরে নারুতো ক্লোনের সাহায্যে নিজের হাতের মধ্যে রাসিঙ্গান বানায়। আর সাসকেও অনেক স্পিডে নারুতোর দিকে দৌড়াইয়া আসতে শুরু করে। আর নারুতো তো নিজের ক্লোনকেই ঘুরিয়ে সাসকের দিকে ছুড়ে মারে। আর এরপরে নারুতোর রাসিঙ্গান এবং সাসকের চিরুরি একটা আরেকটার সাথে অনেক জোরে টক্কর খায়। এর আগের বার সাসকের চিরুরি অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু এইবার সাসকের চিরুরি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কিন্তু নারুতোর রাসিঙ্গানও কম ছিল না, দুইটার শক্তি অনেক বেশি, যে কারণে এখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। এরা দুজনেই দূরে গিয়ে পড়ে। তারপরে এরা দুজনে পানির মধ্যে ডুবতে শুরু করে দেয়। সাসকে পানি থেকে বের হয়ে আসে, এরপরে নারুতো পানি থেকে বের হয়ে আসে। নারুতো বিশ্বাস করতে পারতাছিল না যে সাসকে আসলেই নারুতোকে প্রাণে মেরে ফেলতে চায়। সাসকে চিন্তা করে যে হয়তো একটা লুজার ছিল, কিন্তু তারপরেও ওর এই জুৎসু আমার চিরুরিকে টক্কর দিয়ে ফেলেছে। যদি এমনই হয়ে থাকে তাহলে মনে হয় যে আমার এটা করতেই হবে। এটা বলার পরে সাসকে ওরোচিমারুর কার্স মার্ককে নিজের পুরো বডির মধ্যে ছড়াতে শুরু করে। আমরা তো জানি এখন সাসকের আর ওরোচিমারুর কার্স মার্ককে ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সাসকে নারুতোকে বলে যে তুমি কি ওই কথাটা জানো নারুতো, দুইটা শক্তিশালী নিনজা একজন আরেকজনের মনকে পড়ে ফেলে কোনো শব্দ ছাড়া, শুধু ফাইটের মাধ্যমে। তুমি কি এটা করতে পারো নারুতো? যদি করতে পারো তাহলে বলো যে এখন আমার মাথার মধ্যে কি চলতেছে। তারপরে সাসকে একটা হ্যান্ড সাইন বানিয়ে ফায়ার স্টাইল ফিনিক্স ফায়ার জুৎসুর ব্যবহার করে। আর এই জুৎসু থেকে অনেক ছোট ছোট ফায়ারবল নারুতোর দিকে যেতে শুরু করে, কিন্তু নারুতো কোনোভাবে লাফ দিয়ে সেগুলোকে ডজ করে ফেলে। তবে তখনই সাসকে নারুতোর কাছে চলে আসে আর নারুতোর চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, নাকি লাথি মারছে খেয়াল করতে পারি নাই। এখন সাসকে মনে করতেছিল যে সাসকের সামনে নারুতো কিছুই না। আর নারুতো তো একেবারে হতাশ, আর এটার সুযোগ নিয়ে সাসকে নারুতোকে অনেক খারাপ ভাবে পিটাতে শুরু করে। কিন্তু এই মুহূর্তেও নারুতো সাসকের জন্যই চিন্তা করতেছিল। নারুতো আগে থেকেই জানে যে সাসকে অনেক বেশি একা। নারুতো এইটাই মনে করে যে নারুতোর মতো আরেকজন আছে যে একেবারে একা, এই জন্য আমি যে কোনো ভাবে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইতাম। কিন্তু একটা জিনিস উল্টা ছিল, তুমি সবকিছুতেই আমার থেকে অনেক বেশি দক্ষ ছিলে আর সবাই সবসময় তোমার প্রশংসা করত, কিন্তু বিপরীত দিকে আমাকে সবাই লুজার মনে করত। এই জন্য আমি এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারিনি। এই জন্যই আমি তোমাকে নিজের রাইভেলের রূপে দেখতে শুরু করি। আমি এটা মেনে নিতে পারতাম না যে আমি তোমার কাছ থেকে হেরে যাব। আর টিম 7 হওয়ার পরেও তুমি আমার একটা রাইভেল ছিলে। আমার সবসময় তোমাকে দেখার
দেখার পরে জ্বলে। কিন্তু সাসকে তুই কি জানোস, আমি সবসময় তোর মতো হতে চাইতাম, কিন্তু যখন তুমি আমাকে ওই দিন ওই কথাটা বলেছিলে যে তুমি আমার সাথে ফাইট করতে চাও, তখন তোমার ওই কথার কারণে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। সেটাই প্রথমবার ছিল যখন তুমি এমন বলেছিলে, যখন তুমি আমাকে নিজের বরাবর মনে করেছো। সাসকে, আমাদের দুজনকে মনের কথা জানার জন্য লড়াই করার দরকার নাই, কারণ যা কিছুই হয়ে যাক না কেন এটা কখনোই পাল্টানো যাবে না যে আমরা দুজনে খুব ভালো বন্ধু। আর এই জন্যই আমি তোমাকে অরুচিমারুর কাছে যেতে দিতে পারবো না। এরপরে আবার আমাদের ফাইটের সিন দেখানো হয়, যেখানে সাসকে নারুতোকে এক হাত দিয়ে উপরে উঠিয়ে রেখেছে আর নিজের অন্য হাতের মধ্যে চিডুরিকে রেখেছে। আর তখনই একেবারে শেষে এসে নারুতোর বডি থেকে 9 টেলের চাকরা বের হতে শুরু করে। এতে নারুতোর দাঁত এবং নখগুলো বড় হতে শুরু করে দেয়। সাসকের এটা দেখার পরে অনেক বেশি আজব লাগে, কিন্তু তারপরে বলে যে না নারুতো, এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। আর তারপরেই সাসকে নারুতোর উপরে নিজের চিডুরি দিয়ে আক্রমণ করে দেয়, যেটার কারণে সাসকের হাত নারুতোর একেবারে শরীরের ভিতর দিয়ে আর পার হয়ে যায়। মানে সাসকে এই অ্যাটাকটা করেছে নারুতোকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য, যে কারণে নারুতোর বডি থেকে অনেক বেশি রক্ত বের হতে শুরু করে দেয়। কিন্তু ভাই সাব, এখন নারুতো অন্য লেভেলে আছে। সাসকের মনে হয় যে ফাইনালি নারুতো মারা গেছে, এই জন্য সাসকে নিজের কার্স মার্ককে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তারপরে সাসকে নিজের চিডুরির হাতকে নারুতোর ভিতর থেকে বের করে নিয়ে আসে। তারপরে সাসকে একেবারে হাসতে হাসতে বলে যে কি হয়েছে নারুতো, আমাকে থামাইবা না? কিন্তু তারপরেই এমন কিছু হয় যেটা সাসকে কখনোই চিন্তাই করতে পারেনি। নারুতোর ভিতর থেকে আগের থেকেও বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে, আর নারুতো নিজের হাত দিয়ে সাসকের হাতের মধ্যে এত জোরে ধরে সাসকের হাতের অবস্থা খারাপ হয়ে যায়। সাসকে অনেক কষ্ট করে নারুতোর হাত থেকে নিজের হাতকে ছুটায় আর অনেক পিছনে চলে আসে। সাসকে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে যায় আর হঠাৎ করে দেখতে পায় যে নারুতোর ভিতর থেকে আগের থেকেও বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করেছে। মানে ধীরে ধীরে চাকরার পরিমাণ বেড়েই যাচ্ছে। আর নারুতোর বুকের মধ্যে সাসকে যে ছিদ্র করে দিয়েছে সেটাও নিজে নিজেই হিল হয়ে যায় কয়েক সেকেন্ডেই। আর এটা দেখার পরে সাসকে তো একেবারে ভয় পেয়ে যায়। আর তখনই নারুতো সাসকের দিকে অনেক রাগে তাকায় আর বলে যে সাসকে, আমি তোমাকে অরুচিমারুর কাছে যেতে দিব না। এখন আমি তোর সবগুলো হাড্ডিকে ভেঙে চুরচুর করে এখান থেকে নিয়ে যাব। একটা কথা মনে রাখবি যে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। অন্যদিকে কাকাশি সেন্সে একটা মিশনকে কমপ্লিট করার পরে হোকাগে অফিসের মধ্যে আসে তার মিশনের রিপোর্ট করার জন্য। আর লেডি হোকাগে কাকাশিকে বলে যে সাসকে নিজের ইচ্ছায় অরুচিমারুর কাছে চলে গেছে। আর 5 জন গেনিন যাদের মধ্যে নারুতো আছে তারা সাসকেকে থামাতে গেছে। কাকাশি সেন্সে এটা শোনার পরে একেবারে অবাক হয়ে যায়। কি বললেন আপনি? আপনার কথার মানে যে সাসকে এখান থেকে চলে গেছে? আর কাকাশি এটা জানতে পারার পরেই হোকাগে অফিস থেকে বের হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারতাছি না সাসকে, আমি তোমাকে এত বুঝাইয়া গেলাম, তারপরেও তুমি এটা কেন করলে? এরপরে কাকাশি ভিলেজের মেইন গেটের সামনে চলে আসে আর হ্যান্ড সাইন বানিয়ে সামানিং জুৎসু করে। আর এখানে কাকাশি 8টা কুকুরকে সামান করে। ভাই, এক একটা কুকুরকে দেখতে একেবারে সিগমা, এগুলোর মধ্যে পাকুনও ছিল। কাকাশি এদেরকে বলে যে এখন তোমাদের কাজ হলো নারুতো এবং সাসকেকে খুঁজে বের করা। পুরো জঙ্গলের মধ্যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো, এখন যাও। আর সবগুলো কুকুর বেরিয়ে যায় নারুতো এবং সাসকেকে খুঁজে বের করার জন্য। কাকাশি সেখানে সাকুরাকে দেখতে পায়, তারপরে কাকাশিও সেখান থেকে চলে যায়। এদিকে নারুতো এবং সাসকে তো একজন আরেকজনের সাথে ফাইট করতেছিল। আর নারুতোর এই রূপকে দেখার পরে সাসকে একেবারেই অবাক। সাসকে চিন্তা করে যে তাহলে এটাই হলো নারুতোর আসল শক্তি, এই লাল চাকরা আসলে কি? ঠিক আছে, অনেক হয়েছে, আসলে তুই কে নারুতো? নারুতো বলে যে আমি হলাম তোমার বন্ধু সাসকে, আর যদি তুমি এখনো না যেতে চাও তাহলে আমি তোমার সবগুলো হাড্ডিকে ভেঙে ফেলবো, বুঝতে পারছো সাসকে? নারুতো এটা বলার পরেই বাতাসের মধ্যে একটা অনেক জোরে ঘুষি মারে, আর এটার প্রেসারেই সাসকে পিছনের দিকে চলে যায়। তারপরে নারুতো চোখের পলকেই সাসকের সামনে চলে এসে প্রথমে সাসকের পেটের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, তারপরে ধারাদার সাসকেকে অনেকগুলো লাথি আর ঘুষি মারে। নারুতো সাসকেকে অনেক খারাপ ভাবে পিটাইতে শুরু করে, আর শেষে গিয়ে নারুতো সাসকের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে সাসকেকে পানির ভিতরে ঢুকিয়ে দেয়। তারপরে নারুতো একটা জানোয়ারের মতো চিল্লান দেয়। সাসকে আবারও পানি থেকে বের হয়ে আসে নারুতোর সাথে লড়াই করার জন্য, কিন্তু আসার সাথে সাথেই নারুতো সাসকের চেহারার মধ্যে আবারও অনেক জোরে একটা ঘুষি মারে। এতে সাসকে অনেক দূরে গিয়ে পড়ে। আর যখন নারুতো আবারও সাসকের দিকে অ্যাটাক করতে যায় তখন সাসকে একটা ফায়ারবল জুৎসু করে আর সেটাকে নারুতোর দিকে ফায়ার করে দেয়, কিন্তু নারুতোর উপরে এটার কোনো প্রভাব হয় না। নারুতো তো সাসকের ফায়ারবল জুৎসুকে গায়েব করে দেয় আর অ্যাটাক করার পরে সাসকেকে আবারও পানির ভিতরে পাঠিয়ে দেয়। সাসকে আবারও পানি থেকে বের হয়ে আসে আর নারুতো আবারও সাসকেকে পিটাইতে শুরু করে দেয়। মানে সাবান হুইল পাউডার সারাই সাসকেকে ধুইয়া দিতাছে। তারপরে সাসকেকে ঘুরাইতে ঘুরাইতে একটা পাথরের মধ্যে ছুঁড়ে মারে। নারুতো সাসকের কাছে আসে আর একটু শান্ত হয়ে সাসকেকে বলে, দেখ অনেক হয়েছে সাসকে, নিজের চোখ খোল আর আমার সাথে গ্রামে ফিরে আয়। তখন সাসকে বলতে শুরু করে, তো তুমি বুঝতে পারবে না নারুতো, শুরু থেকেই তোমার কাছে কোনো ফ্যামিলি ছিল না, তুমি সবসময় একেবারে একা ছিলে, কিন্তু আমার কাছে একটা পরিবার ছিল আর তাদের
তোমাদেরকে হারানোর পরে আমি কেমন ফিল করছি তুমি এটা কখনোই বুঝতে পারবে না নারুতো। আর সাসকের মুখ থেকে এই কথা শোনার পরে নারুতো একেবারে হতাশ হয়ে যায়। আর এই সুযোগে সাসকে আবারও নারুতোর উপরে আক্রমণ করে দিয়ে নারুতোকে ধরে উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করে। নারুতো কোনোভাবে সাসকের হাত থেকে ছুটে যায় আর তারা দুজনেই কোনোভাবে নিচে বেঁচে থাকা গাছের মধ্যে নিজেদেরকে ব্যালেন্স করে দাঁড়িয়ে যায়। নারুতো বলে যে হ্যাঁ সাসকে তুমি ঠিক বলেছ, বাবা মাকে হারানোর পরে কেমন ফিল হয় আমি এটা জানি না, আর আমি এটা কখনো বুঝতেও পারবো না। কিন্তু তুমি কি এটা জানো সাসকে, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করি, এই জন্যই আমি তোমাকে অরুচিমারুর কাছে যেতে দিতে পারি না। নারুতোর মুখ থেকে এই কথাগুলো শুনে তখন সাসকে নিজের হেডব্যান্ড পরে ফেলে। সাসকে বলে যে নারুতো আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি ফিরে যাইতে পারতাম না। আর আমি এটা বুঝতে পেরেছি যে তুমি অনেক শক্তিশালী, কিন্তু এখনো তুমি আমার মাথার মধ্যে একটা স্পর্শ করতে পারবা না। আর এরপরেই আমরা দেখতে পাই যে সাসকের অসম্পূর্ণ শারিঙ্গান, যেটার মধ্যে 2টা টোমোয় ছিল, সেটা এখন সম্পূর্ণ হয়ে গিয়ে সেটার মধ্যে 3টা টোমোয় চলে আসে। মানে এটাই হইতাছে পরিপূর্ণ শারিঙ্গান, ঠিক ইটাচি এবং কাকাশির মতো। নারুতো আবারও সাসকের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সাসকে এখন নিজের শারিঙ্গানের মাধ্যমে নারুতোর সবগুলো অ্যাটাককে দেখে ফেলতে পারে, যেই কারণে সাসকে খুব সহজেই নারুতোর সবগুলো অ্যাটাককে ডজ করতে পারছিল। তারপরে সাসকে নারুতোকে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে নারুতো উড়ে গিয়ে একেবারে পানির ভিতরে চলে যায়। তখনই নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোনকে পানি থেকে বের করে নিয়ে আসে, যেগুলো দিয়ে নারুতো একসাথে সাসকের উপরে আক্রমণ করে। কিন্তু এখন তো সাসকের কাছে কমপ্লিট শারিঙ্গান আছে, যেটার ব্যবহার করে সাসকে ওই শ্যাডো ক্লোনগুলোর সাথে লড়াই করে। এরপরে সাসকে ড্রাগন ফ্লেম জুৎসুর ব্যবহার করে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়, শুধু আসল নারুতোকে বাদে, কারণ নারুতোর উপরে আগুনের অ্যাটাকে কিছুই হয় না। এখন নারুতো আহত আর দুর্বল হয়ে গেছে, এই জন্য সাসকে নারুতোকে একেবারে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। তারপরে সাসকেও নারুতোর সাথে জাম্প করে দেয়, ফাইনালি নারুতোকে প্রাণে মেরে ফেলার জন্য। নারুতোর মাথা অনেক জোরে মাটির সাথে টক্কর খায়। সাসকের এই অ্যাটাকটা এত বেশি ভয়ানক ছিল যে সাসকে মনে করে যে এইবার ফাইনালি নারুতো মারা গেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই নারুতো এখন পানির মধ্যে মরার মতো পড়ে রয়েছে, কিন্তু নারুতোর শরীর থেকে হঠাৎ করে আগে থেকেও বেশি ডার্ক চাকরা বের হতে শুরু করে। এটা দেখার পরে সাসকে আরো বেশি অবাক হয়ে যায়, আসলে এটা আবার কি? আর এইবার নারুতোর ভিতর থেকে কোনো চাকরা না, তার থেকেও বেশি ভয়ানক কিছু বের হচ্ছিল। নারুতো আবারও দাঁড়িয়ে যায় আর সাসকের চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সাসকে উড়ে গিয়ে দূরে পড়ে। নারুতোর এই ঘুষিটা এত বেশি পাওয়ারফুল ছিল যে সাসকে দূরে গিয়ে পড়ার পরে ব্যথায় কাকড়াতে শুরু করে দেয়। নারুতোর ভিতর থেকে বের হওয়া এই চাকরা পুরো নারুতোর শরীরকে ডেকে ফেলে, যে কারণে নারুতো কিছু সময়ের জন্য নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর নারুতোর এই চাকরা নাইন টেলের ফর্ম নিতে শুরু করে দেয়। নারুতোর 2টা কান এবং একটা লেজ বেরিয়ে আসে, আর এই ফর্মের মধ্যে নারুতোর শক্তি এবং স্পিড আগে থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, 10 গুণ অথবা 20 গুণ তার থেকেও বেশি হতে পারে। সাসকে চিন্তা করে এটা আসলে কি, না না যদি আমি তার কাছে যাই তাহলে সেটা আমাকে মেরে ফেলবে, আমাকে এখন এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। এই জন্য সাসকে অনেক বড় একটা ফায়ারবল জুৎসু করে, কিন্তু নারুতো সাসকের ওই ফায়ারবলকে কোনো ভয় না পেয়ে সেটার দিকে যেতে শুরু করে। ফায়ারবল এবং নারুতোর ক্লাশের কারণে সেখানে একটা বিস্ফোরণ হয়। সাসকে দেখতে পায় যে এই ফায়ারবলের কারণে নারুতোর কিছুই হয়নি। নারুতো এখন সাসকে থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও নারুতো সাসকেকে ধরার জন্য নিজের হাত উঠায়, আর ওই লাল চাকরা লম্বা হয়ে একটা হাতের আকৃতি নিয়ে সাসকেকে ধরার চেষ্টা করে। আর এতে সাসকে ভয় পেয়ে নারুতো থেকে আরো দূরে যেতে শুরু করে দেয়। সাসকে তাড়াতাড়ি সেখান থেকে পালানোর জন্য কিনারায় চলে আসে, তখন সাসকে দেখতে পায় যে নারুতোর ওই হাত অনেক বড় হয়ে গেছে আর সুনামির মতো সাসকের দিকে এগিয়ে আসছে। সাসকে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। যে সাসকে একটু আগেই নারুতোকে 2বার মেরে ফেলার চেষ্টা করেছে, ওই সাসকে এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করতেছে। তখন সাসকে নিজেকে বাঁচানোর জন্য কার্স মার্ককে অ্যাক্টিভ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। নারুতোর ওই হাত সাসকেকে ধরে ফেলে, আর নারুতো ওই হাতকে অনেক জোরে টান দেয়, যে কারণে সাসকে অনেক স্পিডে নারুতোর দিকে আসতে থাকে। আর তারপরে নারুতো সাসকেকে অনেক জোরে একটা ঘুষি মারে, যে কারণে সাসকে অনেক দূরে গিয়ে একটা পাহাড়ের সাথে ধাক্কা খায়, কিন্তু সাসকে এখনো হার মানেনি। সাসকে বলে যে তো নারুতো মনে হয় যে আমার কাছে আর কোনো রাস্তা নাই, যদি আমি এই কার্স মার্কের পাওয়ারকে আরো বেশি বাড়িয়ে দিই তাহলে আমি জানি না আমার সাথে কি হবে, কিন্তু এখন তোমার সাথে ফাইট করার জন্য আমি এটাও করতে রেডি আছি। সাসকে এটা বলার পরে নিজের কার্স মার্ককে 2য় লেভেলের মধ্যে নিয়ে যায়, আর এটা করার পরেই সাসকে একেবারে পাল্টে যায়। এতে সাসকে কেউ দেখতে একটা দানবের মতো মনে হইতাছিল। সাসকের চুলগুলো অনেক বড় বড় হয়ে যায়, সাসকের গায়ের রং পাল্টে যায় এবং চেহারাও পাল্টে যায়। নারুতো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে বলে যে এতে কোনো সন্দেহ নেই যে তুমি স্পেশাল, কিন্তু তুমি অত স্পেশালও না যত স্পেশাল আমি নারুতো। মানে সাসকে এখন নিজেকে সবকিছু থেকে উপরে মনে করতেছে। সাসকে বলে যে যদি আমি এখন তোমাকে শেষ করে দিই নারুতো, তাহলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। নারুতো সাসকের উপরে আক্রমণ করে সাসকেকে স্ট্যাচুর কাছে নিয়ে আসে, আর এরপরেই নারুতো দেখতে পায় যে সাসকে নারুতোর অ্যাটাক থেকে বাঁচার জন্য নিজের পিঠ থেকে আরেকটা হাত বের করেছে, যেটা
যেটা অনেক বড় ছিল। এটাকে হাতের মতো দেখতে হলেও এটা একটা ডানার মতো ছিল, যেটা দিয়ে সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। এতে নারুতো অন্য স্ট্যাচুর পায়ের সাথে গিয়ে ধাক্কা খায়, আর নারুতো দেখতে পায় যে সাসকের পিঠের মধ্যে এখন দুইটা হাতের মতো দেখতে ডানা চলে এসেছে। নারুতো এটা দেখার পরে বলে যে সাসকে তুমি একটা রাক্ষস হয়ে গেছো। সাসকে বলে যে তুমি কি জানো এই জায়গাটার নাম কি? নারুতো এটাকে ভালোভাবে দেখো, এটার নাম হলো ফাইনাল ভ্যালি। এই জায়গাটা আমাদের লড়াইয়ের জন্য একেবারে পারফেক্ট। তো চলো এখন আমাদের ফাইটকে শেষ করার সময় হয়ে গেছে। সাসকে হ্যান্ড সাইন বানিয়ে নিজের বাম হাতের মধ্যে চিডোরিকে অ্যাক্টিভ করে, আর সাসকের এই চিডোরিটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আর এটা দেখার পরে নারুতো নাইন টেলের চাকরার ব্যবহার করে একটা রাসিং গান বানায়, আর নারুতোর এই রাসিং গানও দেখতে আগের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হইতাছে। এরপরে নারুতো আর সাসকে নিজেদের পাওয়ারফুল জুৎসু দিয়ে একে অপরের উপরে আক্রমণ করে দেয়, আর আরো একবার তাদের জুৎসু একে অপরের সাথে টক্কর খায়। তারপরেই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, কিন্তু এর মধ্যেই সাসকে নিজের অন্য হাতকে নারুতোর বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে হইতাছে সাসকে তো নারুতোকে একেবারে প্রাণে মেরে ফেলতে চায়, যে কারণে সাসকে যে কোনো অ্যাটাক করতেই দ্বিধাবোধ করে না। তবে নারুতো কিন্তু সাসকে মারতে চায় না, নারুতো শুধু চায় সাসকে ফিরিয়ে নিয়ে যেতে। তখন নারুতো নিজের অন্য হাত দিয়ে সাসকের হেডব্যান্ডের মধ্যে একটা আঁচড় দিয়ে দেয়। নারুতো সাসকের উপরে এমন কোনো অ্যাটাক করে না যেটার কারণে সাসকে মারা যেতে পারে। আর ওদের পাওয়ারফুল জুৎসুর কারণে যে বিস্ফোরণ হয় সেটার পরে আমরা দেখতে পাই যে নারুতো অজ্ঞান হয়ে গেছে, আর সাসকে ঠিক নারুতোর কাছেই দাঁড়িয়ে আছে। নারুতো এই লড়াইয়ে হেরে গেছে। এখন সাসকে চাইলে নারুতোকে ফাইনালি প্রাণে মেরে ফেলতে পারে, আর এতে সাসকে হয়তো মাঙ্গেকেও শারিঙ্গান পেয়ে যাবে, কিন্তু সাসকে এটা করে না। আর এটা করার বদলে সাসকে নিজের হেডব্যান্ডকে সেখানে রেখেই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাসকে চিন্তা করে ও একদিন অবশ্যই মাঙ্গেকেও শারিঙ্গান অ্যাক্টিভ করবে। সাসকে চিন্তা করে ও একদিন অবশ্যই মাঙ্গেকেও শারিঙ্গান অ্যাক্টিভ করবে, কিন্তু ইটাচি যেইভাবে বলেছে ওইভাবে না। সাসকে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। সাসকে নিজের মনে মনে চিন্তা করে আমি খুব শীঘ্রই তোমার কাছে আইতাছি ইটাচি, শুধু তুমি আমার জন্য অপেক্ষা করবে। সেখানে বৃষ্টি হতে শুরু করে, আর সাসকের অবস্থাও তেমন ভালো না। তারপরেই সাসকে ফাইনালি নারুতোকে সেখানে রেখেই ওরোচিমারুর কাছে চলে যায়। আর কিছুক্ষণ পরেই পাকুন এবং কাকাশি সেন্সে নারুতোর কাছে চলে আসে। পাকুন নারুতোর কাছে পরে থাকা হেডব্যান্ডের গন্ধ নেওয়ার পরে বলে যে এটা হলো সাসকে উচিহার। তারপরে কাকাশি নারুতো আর ওই হেডব্যান্ডটাকে উঠিয়ে উপরে চলে আসে। কাকাশি বলে যে আমার পুরো বিশ্বাস আছে যে নারুতো নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। সাসকে পাকুনকে বলে যে এই নদীটাকে দেখো, এটা হচ্ছে কখনো শেষ না হয়ে যাওয়া লড়াইয়ের মতো। নারুতো এবং সাসকে যতদিন এরা বেঁচে থাকবে এদের লড়াই চলতেই থাকবে। তারপরেই কাকাশি এবং পাকুন নারুতোকে নিয়ে ভিলেজের দিকে যেতে শুরু করে, আর তাদের সেখান থেকে যাওয়ার পরেই মাটির ভিতর থেকে অনেক ভয়ানক একটা জীব বেরিয়ে আসে, যেটা আকাশকির কাপড় পরেছিল। আর যখন তার উপরের খোলটা খুলে যায় তার ভিতরে আমরা অনেক অদ্ভুত দেখতে একটা লোককে দেখতে পাই, যার নাম হলো ব্ল্যাক জেটসু। সে নারুতো এবং সাসকের পুরো ফাইটকে নিজের চোখে দেখছে। আর এরপরেই আমাদের হিডেন লিভ ভিলেজের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে চোজি, নেজি, কিবা সবাই অ্যাডমিট ছিল। আর লড়াইয়ের কারণে এদের অবস্থা তেমন ভালো না। লেডি সুনাডে এবং শিজুনে এদের সবার চিকিৎসা করে। শিকামারু এবং টেমারি বাইরেই বসেছিল। আর ওদের তিনজনের এইরকম অবস্থার কারণে শিকামারু নিজেকে দোষ দেয়। শিকামারু বলে যে আমার মনে হয়েছিল আমি জানি নিনজা হওয়ার মানে কি, কিন্তু এই মিশনের পরে আমি বুঝতে পেরে গেছি যে আমি কখনোই কোনো নিনজা হতে পারবো না। টেমারি বলে যে কি তুমি আবারও এত তাড়াতাড়ি হার মেনে নিয়েছো? তুমি তো আসলেই কোনো কাজের না, একটা গাদা। তারপরেই শিকামারু সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরেই লেডি সুনাডে চোজির রুম থেকে বেরিয়ে বলে যে শিকামারু এখন চোজি বিপদ থেকে বাইরে আছে, মানে চোজির আর এখন কোনো বিপদ নাই, সুস্থ হয়ে যাবে। তখনই শিজুনে সেখানে দৌড়ে আসে। শিজুনে বলে যে লেডি সুনাডে এখন নেজি হিউগাও ঠিক আছে, আর সে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। কিবাকে তো আমরা দেখতেই পেয়েছি, কিবা মোটামুটি ভালো আছে, কারণ কনকরও সময় মতো গিয়ে কিবাকে বাঁচিয়েছিল। শিজুনে শিকামারুকে বলে যে তোমার প্রথম মিশন পুরোপুরিভাবে ফেল হয়েছে, কিন্তু এখনো তোমরা সবাই সুস্থ আছো, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই কথাগুলো শোনার পরেই শিকামারু কান্না করতে শুরু করে দেয়। শিকামারু বলতে থাকে যে এর পরের বার আর কোনো ভুল হবে না। আর অন্যদিকে নারুতো নিজের ওই প্রমিসকে মনে করতাছিল, যেটা নারুতো মিশন শুরু হওয়ার আগেই সাকুরার সাথে করেছিল, যে নারুতো সুরক্ষিতভাবে সাসকেকে ফিরিয়ে নিয়ে আসবে। তখনই সেখানে শিকামারু আসে আর নারুতোকে বলে যে তো তোমার জ্ঞান ফিরে এসেছে নারুতো। নারুতো বলে যে শিকামারু তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, বাকি সবাইও ঠিক আছে। নারুতো বলে যে বাকি সবাই ঠিক আছে এটা জানতে পেরে আমি খুব খুশি হলাম। তো সাসকে চলে গেছে? হ্যাঁ। নারুতো বলে যে হ্যাঁ, সাসকে ওরোচিমারুর কাছে চলে গেছে। সাকুরা বাইরেই দাঁড়িয়ে ছিল, আর নারুতোর কাছ থেকে এই কথা শোনার পরে একেবারে অবাক হয়ে যায়, আর মন খারাপ করে দরজা খুলে ভিতরে আসে। নারুতো যখন সাকুরাকে দেখতে পায়, সাকুরার দিকে তাকানোর সাহস পায় না, আর সাকুরাও অনেক বেশি উদাস হয়ে যায়। নারুতো তখন সাকুরার কাছে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করবে সাকুরা, আমি আমার প্রমিস রাখতে পারি নাই। সাকুরা বলে যে আরে নারুতো তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই। তবে নারুতো আবারও বলতে
বলতে শুরু করে, সাকুরা আমি এখন পর্যন্ত হার মানি নাই, আমি আমার প্রমিস অবশ্যই পূরণ করব। আমি তোমাকে যে প্রমিস করেছি এটা আমি পূরণ করেই ছাড়বো, আর এটা কখনোই ভুলবে না যে আমি আমার বলা কথা দেখে কখনোই মুখ ফিরিয়ে নেই না। আর নারুতোর এইরকম পজিটিভ কথা শোনার পরে সাকুরার মনও ভালো হয়ে যায়। তোমাকে ধন্যবাদ নারুতো। এরপরে বিকাল হয়ে যায় আর নারুতো বেডের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করছিল যে সাসকেকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। আর তখনই হসপিটালের বাইরে অনেক বড় একটা বিস্ফোরণের শব্দ হয়। আর যখনই নারুতো জানালা খুলে দেখতে পায় যে বাইরে তো আর কেউ না, মাস্টার জিরায়া ছিল, যে একটা জায়ান্ট ফ্রগের উপরে দাঁড়িয়ে রয়েছে। আরে ঠারকি বাবা, আপনি এখানে? তো এখন তোমার কি অবস্থা নারুতো? এরপরে জিরায়া নারুতোকে বলে যে নারুতো এখনই তোমাকে আমার সাথে যেতে হবে, এখন থেকে তুমিই হলে আমার একমাত্র লক্ষ্য। 3 বছরের মধ্যেই আমি তোমাকে একটা দক্ষ নিনজা বানিয়ে দিব। আমি আকাশকি সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে পেরেছি। নারুতো বলে যে আকাশকি এটা আবার কি? জিরায়া বলে যে তুমি ভুলে গেছো, এতে কোনো সন্দেহ নেই যে আকাশকি শুধু তোমাকেই পেতে চায়, আর 3-4 বছরের মধ্যে তারা আবারও রেডি হয়ে ফিরে আসবে। নারুতো বলে যে আমি ক্ষমা চাই জিরায়া সেন্সে, কিন্তু আমার কাছে এত সময় নাই। সাসকে অলরেডি অরুচিমারুর কাছে চলে গেছে, আর এখন তো সাসকের জীবন অনেক বেশি বিপদে রয়েছে। আমাকে এখন যেভাবেই হোক সাসকেকে বাঁচাতে হবে। এতে জিরায়া রেগে বলে যে তুমি ওকে বাঁচাইবা? তোমার অবস্থা একটু দেখো নিজের চোখ দিয়া, তোমার এখন যে অবস্থা তুমি তো নিজেকেই বাঁচাইতে পারবা না, আবার আরেকজনকে বাঁচাইবা? পাপলু আমার কথা শোন, তোর এই অবস্থা কিন্তু ওই সাসকেই করেছে। দেখ পাপলু, যদি তুই আমার কথা না শোনস তাইলে তুই জানোস যে আমি কি করতে পারি, আর তারপরে তুই আর কিছুই করতে পারবি না। তুমি কি জানো না তুমি কোনো সাধারণ বাচ্চা না নারুতো? আকাশ কি এখন তোমার ভিতরের নাইনটেল ফক্সকে পেতে চায়, আর যদি তুমি না জেনে থাকো তাহলে আমি তোমাকে বলে দেই, আকাশ কি অরুচিমারু থেকে অনেক বেশি ভয়ানক। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, অরুচিমারুর কাছে এখন আর 3 বছর আছে, আর এই 3 বছরের মধ্যে অরুচিমারু সাসকেকে কিছুই করবে না। এটা কি সত্যি? তাহলে তো আমি আপনার সাথে যাওয়ার জন্য রেডি আছি। আমি নিজের সম্পূর্ণ যে ট্রেনিং করবো, আর যখন আকাশ কি আমার সামনে আসবে আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দিব। হ্যাঁ, নিজের ফ্রগের উপরে বসে সেখান থেকে চলে যায়। তো যেমন কি জিরায়া সেন্সে বলেছে আকাশ কি আবারও ফিরে আসবে, যেটা আমরা নারুতো শিপুডিনের মধ্যে দেখতে পারবো। তার আগে এখন আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।